সকাল দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমানা তামান্না। দর্শক, আজ আমরা কথা বলবো খুবই কমন একটি বিষয় নিয়ে এবং কমন একটি সমস্যা যা এখনকার মানুষ খুব ভুগছে, ব্যাক পেইন। এই সমস্যাটি নিয়ে এই সংক্রান্ত কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে একজন এক্সপার্ট গেস্ট আছেন। দর্শক, আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সরাসরি আমাদের গেস্টের সাথে কথা বলতে পারেন। আজ আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন জনি। তিনি অর্থোপেডিক সার্জন, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক্স বিভাগ, মুক্তা মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন জনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। স্বাগত জানাচ্ছি আমাকে এই সুরক্ষা প্রতিদিনে আমাকে গেস্ট হিসাবে আমন্ত্রণ করার জন্য। জি অবশ্যই। যে বিষয়টি বলছিলাম, এখনকার মানুষের আসলে সবচেয়ে কমন যদি কোনো সমস্যার কথা বলা হয় তার মধ্যে প্রথম সারিতে উঠে আসবে ব্যাক পেইন। এই বিষয়টি যদি একটু বলেন, আসলে কেন বাড়ছে এখনকার মানুষের মধ্যে এই সমস্যা, কি কারণ আসলে? হ্যাঁ, আসলে যেটা আপনাকে প্রথমেই বলবো, যেটা এই স্পাইন, যে আমাদের মেন ফ্রেমওয়ার্ক, আমার মেন ফ্রেম, যেটার উপরে আমরা কিন্তু হাঁটাচলা করি, আমরা চলাফেরা করি, আমাদের যত ইন্টারনাল স্ট্রাকচার এবং যত ওয়েট এবং লোড, এটা কিন্তু স্পাইন দিয়েই আমাদের নিচের দিকে চলে যায়। তো স্পাইন একটা খুব মূল্যবান স্ট্রাকচার। আসলে ঘটনা কিন্তু স্পাইন এই আদিকাল থেকেই কোমরের ব্যথা বা স্পাইনের ব্যথা মানুষের ছিল, কিন্তু সময়ের সাথে সাথে যেমন এটা এখন আমাদের মানুষ অনেক সচেতন, মানুষগুলো বুঝতে শিখছে, মানুষগুলো তাদের নিজেদের অবস্থাটাকে জানাতে পারতেছে, মানুষের অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়েছে এবং সাথে সাথে কিছু হয়েছে। যেমন ধরেন আমাদের যে জেনারেশন, যে আমরা বড় হয়ে উঠছি, যেমন খেলাধুলা করছি মাঠে ঘাটে, যেরকম স্পোর্টস আমাদের ছিল ছোটোবেলায়, আমাদের এই জেনারেশন যে এখন যারা বড় হয়ে উঠতেছে তাদেরকে কিন্তু সেই এনভায়রনমেন্ট আমরা দিতে পারতেছি না। সেই এনভায়রনমেন্ট দিতে না পারার কারণে কি হচ্ছে, যে তারা স্বভাবতই একটু নাজুক প্রকৃতির হচ্ছে, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে লাইফস্টাইল। যেমন ধরো আমরা যে কম মোবাইল ইউজ করতেছি সারাদিন, আমরা ল্যাপটপ ইউজ করতেছি, আমরা যে চলাফেরাতে আমাদের যেমন আগে এই ধরনের ভেহিকেল বা এই ধরনের গাড়ি ঘোড়ার প্রচলন ছিল না। তো সব কিছু মিলিয়েই এখন আমরা একটু কোমর ব্যথার প্রতি সতর্ক হব। হ্যাঁ, যেমন কেন কেন সতর্ক হব বলতেছি, যে দেখেন আগের চাইতে কিন্তু আমরা অনেক উন্নত লাইফের দিকে চলে যাচ্ছি। যেমন আমাদের দেশের অর্থনীতি যেমন উন্নয়ন হচ্ছে, আমাদের দেশ সারা পৃথিবী একটা আলোচনার মুখোমুখি চলে এসছে। সে আলোচনার আমরা যদি নিজেরা মানুষরা যদি সচেতন হয়ে তাল মেলাতে না পারি, তাহলে আমাদেরকে অবশ্যই ভুগতে হবে। জি, যেটা আপনি বলছিলেন, আসলে বসে থাকার কাজটা কিন্তু এখনকার মানুষের বাড়ছে এবং বসে যে কাজগুলো করছে সেটাও একটা কারণ আসলে বোঝা গেল। তাহলে অনেকে কিন্তু বলছে যে কোমর ব্যথা বা ব্যাক পেইনের কারণ হিসেবে হাড় ক্ষয় বা কিডনি সমস্যা, এই ধরনের নিজেরাই একটা কিছু হয়তো বলে ফেলছে। আমার হয়তো শুধু একটা কোশ্চেন, আসলে আপনাকে আমি হাড় ক্ষয় সম্পর্কে একটু ইন শর্টে বলি। যেমন দেখেন, প্রত্যেকটা মানুষ 30 বছর পর্যন্ত তার কিন্তু হাড্ডি তৈরি হয়, 30 বছর পর্যন্ত তার হাড্ডি শুধু তৈরি হবে। এখন দেখেন, যে মানুষটা 30 বছর পর্যন্ত প্রচুর খেলাধুলা করলো, তার বোন মাসকে ইমপ্রুভ করলো, 30 বছর পর থেকে তার 0.3% হচ্ছে পুরুষ মেল এবং 0.5% হারে ফিমেল, তাদের এই হারে হাড্ডিটা ক্ষয় হতে থাকে। এবং ধীরে ধীরে, যেমন যারা পোস্ট মেনোপোজ, যাদের মাসিক বন্ধ হয়ে যায় বা মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায় যখন, তারপর থেকে মেয়েদের এই হাড্ডি ক্ষয়ের পার মান্থ পার ইয়ার 3% হারে লস হতে থাকে। এখন দেখেন, এই 10 থেকে 15 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত 3% হারে লস হয়ে তারপরে আবার সে 0.5%-এ চলে যায়। কিন্তু এই যে জিনিসটা আমরা যেটা যদি খেয়াল না করি, যে হাড্ডি ক্ষয়, এখন একটা কোমরের একটা 18 বছর, 19 বছর, 20 বছরের একটা মেয়ে কোমর ব্যথা নিয়ে আসছে, বা 25 বছরের একটা মেয়ে, 30 বছরে আমরা বলে দিচ্ছি তার হাড্ডি ক্ষয়। আসলে হাড্ডি ক্ষয়ের কারণে কিন্তু খুব বেশি ব্যথা হবে না কোমরে, কিন্তু আমাদের যে সার্ভাইকাল স্পাইন বলেন, লাম্বার স্পাইন বলেন, যেগুলো আমাদের এই যে কার্ভেচার আছে, হ্যাঁ আপনাকে একটু দেখাই, এটা হচ্ছে আপনার সার্ভাইকাল স্পাইন, এটা সামনের দিকে কার্ভেচার থাকে এবং লাম্বার স্পাইনও সামনের দিকে। কথা বুঝছেন? এই যে সামনের দিকে যে কার্ভেচারগুলো তৈরি হয়, এগুলো আসলে সেকেন্ডারি কার্ভেচার, এগুলো জন্মের পরে তৈরি হয়। জন্মের আগে কিন্তু এই কার্ভেচারগুলো ছিল না, বা এরকম বাঁকা ছিল না মেরুদণ্ডগুলো। কার্ভেচার বুঝতে কষ্ট হবে, মেরুদণ্ড এরকম বাঁকা ছিল না। কিন্তু আমাদের এই মেরুদণ্ডগুলো যে আস্তে আস্তে বাঁকা হয়ে আসছে, হ্যাঁ, সময়ের সাথে
তো বড় হতে হতে এই বাঁকার ম্যাক্সিমাম রোলগুলো প্লে করে হাড্ডি কিন্তু নয়, ডিস্ক প্লে করে। যেমন এর ভিতরে যে ডিস্কগুলো থাকে, এই ডিস্কের কারণেই কিন্তু কার্ভেচারগুলো এরকম বাঁকা হয়। কথা বুঝে গেল? এখন এই ডিস্কগুলো বয়স 15 বছর বয়সে হতে হতেই প্রত্যেকটা মানুষের তার ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয়ে যায়। মানে এই ডিস্কের ভিতরে যে ওয়াটার কন্টেন্ট থাকে সেটা আস্তে আস্তে কমতে কমতে সেটা ড্রাই অ্যান্ড ডেসিকেটেড হয়ে যায়। এই ড্রাই এবং ডেসিকেটেড যখন হবে তখন সাথে সাথে তার এই ভার্টিক্যাল হাইট, হ্যাঁ, যে এই যে ডিস্কগুলোর যে ভার্টিক্যাল হাইট, এই হাইটটা কমে যাবে। ভার্টিক্যাল হাইট যখন কমে যাবে সাথে সাথে এটা এটা ভঙ্গুর হয়ে যায়, ফ্রায়াবল হয়ে যায়। তখন ভিতরে যে নিউক্লিয়াসগুলো থাকে আস্তে আস্তে বের হয়ে আসে। যেমন সার্ভাইকেল কথা ধরেন, আমরা সার্ভাইকেল স্পাইন আমরা যখন এই দেখি যে আস্তে আস্তে এই ডিজেনারেটিভ চেঞ্জ হতে হতে তার যখন এই ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে যায় তখন তার হাইট যখন কমে যায় তখন রুটের উপরে চাপ পড়ে। যখন এই রুটের উপরে চাপ পড়ে তখন তার এই হাতগুলোতে ব্যথা আসে। আবার সাথে সাথে ডিস্ক প্রলাপস হয়ে যায়, সেটাও আপনার এই হাতের দিকে রেডিকুলোপ্যাথি হয়ে হাতে চলে আসে। ইউজুয়ালি দেখি যে আমরা থাম্ব অ্যান্ড ইন্ডেক্সে, কখনো লং ফিঙ্গার, কখনো এই এই ইন্ডেক্স, এই লিটিল অ্যান্ড রিং ফিঙ্গারে। তো এইগুলো আমরা খেয়াল করি, আমরা সকলেই খেয়াল করি। কিন্তু আপনার কাছে আমার মেসেজ হচ্ছে এই যে এই অল্প সময়ে আপনাকে যেটা জানাতে চাই যে আমরা যদি আমাদের চলাফেরা, আমাদের কাজকর্মতে আমরা যদি আমাদের পোশ্চারটা মেনটেন করতে পারি, আমরা কীভাবে, যেমন একটা মোবাইল আমরা এই ব্যবহার করতেছি এইভাবে, আমরা যদি আমাদের মাথাটাকে সামনের দিকে নিয়ে আসি তাহলে এর ওজন 17 গুণ বেড়ে যায়। ধরুন আমার 5 কেজি মাথা যদি থাকে, সেই 5 কেজির ওজন সাথে যদি 17 গুণ করি তাহলে 85 কেজি হবে। তাহলে আমার ঘাড়ের ক্যাপাসিটি হচ্ছে 5 কেজি বহন করার, কিন্তু তাকে আমি দিচ্ছি 85 কেজি। তাহলে এটা কি হবে কি আর্লি ডিজেনারেটিভ চেঞ্জ অফ দ্য সার্ভাইকাল স্পাইন। এবং ডিজেনারেটিভ চেঞ্জ যখনই হবে তখন এই কার্ভেচারটা আস্তে আস্তে স্ট্রেট হয়ে যাবে। পেছনে ব্যাক মাসলগুলো টট হয়ে গেলেই সার্ভাইকাল কার্ভেচারটা সোজা হয়ে যাবে। তখন কী হবে, এবং আরও যদি এটা কন্টিনিউয়াস চলতে থাকে তখন রিভার্স সার্ভাইকাল স্পাইন, এটা সামনের দিকে বাঁকা থাকার কথা এরকম, এটা তখন এরকম বাঁকা হয়ে যাবে। এবং এই যে জিনিসগুলো 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আরেকটা জিনিস আমরা আপনাকে বলতে চাই যে ট্রমা, সার্ভাইকাল ট্রমা। জি, আমি এই ট্রমার বিষয়টাতেও আসবো। আপনি এত সুন্দর করে এক্সপ্লেইন করলেন, আমার মনে হয় সাধারণ মানুষ যারা দেখছে অনেক উপকৃত হবেন। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন, আমি ফোনটি নিয়ে নিচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। রাকিব বলছিলাম পদ্মা থেকে। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমার বয়স হচ্ছে 40। আমার পিছনে যে ব্যাক বর্ন আছে সেটার মাঝখানে, একেবারে পিঠের ঠিক মাঝখানে, এখানে যে গত 4-5 মাসের মতো হলো পেইন লক্ষ্য করছি, যেটাতে 2টা বর্ন আছে, যেটাতে হাত দিলে পরে সেটাতেও ব্যথা অনুভব করি আর কি। তবে খুব বেশি না, মৃদু। এই সমস্যাটার জন্য আমি কি করতে পারি স্যার? জি ধন্যবাদ। ওনার বয়স হচ্ছে 40। আচ্ছা, এই বয়সে একটা ডিস্কে মানে মেরুদণ্ডে ব্যথা অনেকগুলো কারণ থাকবে, সেই কারণগুলোকে আমাদের বের করতে হবে। আমাদের মেন জিনিস যেটা সেটা হচ্ছে এই যে একটা মেরুদণ্ডের ব্যথার ভিতরে যেমন তার ডিস্ক জড়িত, হ্যাঁ, যেমন এই যে আমাদের এই যে এটাকে বলা হয় থোরাসিক স্পাইন, এটাকে লাম্বার স্পাইন, এই দুটোর মাঝখানে যে জাংশন, হ্যাঁ, ট্রানজিশনাল পয়েন্ট, এই জায়গাগুলো যেমন হচ্ছে লাম্বার 12 এবং L1, এই জায়গাগুলো অনেক ডিজেনারেটিভ চেঞ্জ বেশি হবে। আবার যেমন L5-S1, এগুলোতে ডিজেনারেটিভ চেঞ্জ বেশি হবে। যেগুলো হচ্ছে মুভেবল পার্ট, যেটা হচ্ছে নড়াচড়া করে, এবং যেটা হচ্ছে ফিক্সড, এই দুটার জাংশনগুলো হচ্ছে সবচেয়ে খেয়াল রাখতে হবে। তো ওনার দেখে মনে হচ্ছে যে ওনার কোমরের ব্যথা হতে পারে, ব্যাক অফ দ্য ডরসাল স্পাইন, পেছনের দিকে ব্যথা হতে পারে। তো এগুলোর অনেক কারণ আমরা বের করতে হবে, দেখতে হবে। যেমন তার পোস্চুরাল কারণ আছে কিনা, তার মুভমেন্টটা কেমন হয়, সে কীভাবে চলাফেরা করে, সে তার হাইট কেমন, তার ওয়েট কেমন। কারণ হচ্ছে কি আমরা হচ্ছে কি অনেক সময় একটু লর্ডোটিক কার্ভেচার বাদ এভাবে ঝুঁকে থাকি। 40 বছর বয়সে প্রত্যেকটা মানুষেরই যারা সোজা না হয়ে একটু বাঁকা থাকবে তার এই জায়গাটা ব্যথা হবে। দিস ইজ পেইন ডিউ টু ডিজেনারেটিভ চেঞ্জ অফ দ্য স্পাইন। এটাকে লাম্বার স্পন্ডাইলোসিস আমরা বলি অনেক সময়। এটা হতে পারে। আবার আপনার যেমন এটার সাথে সাথে অনেক প্যাথোলজি, যেমন তার ফ্যাসেট জয়েন্টে কী সমস্যা হয়েছে, তার ডিস্কের কী সমস্যা হয়েছে, তার ডিস্ক প্রলাপস আছে কিনা, তার ফ্যাসেট জয়েন্ট হাইপারট্রফি আছে কিনা, অ্যাসোসিয়েটেড তার
অটো ইমিউন ডিজিজ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা, এগুলো অনেকগুলো জিনিস তার আস্তে আস্তে আমাদেরকে দেখতে হবে। জি, তবে আসলে সে যদি দর্শকের- পোস্টারটা মেনটেন করতে পারে এবং সোজা হয়ে চলাফেরা করতে পারে, তো আমার কাছে মনে হয় এই ধরনের ব্যথাগুলোর জন্য আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া অনেক কমে যাবে। জি, আমার মনে হয় যে দর্শক প্রশ্নটি করেছিলেন তিনি বুঝতে পেরেছেন আমাদের গেস্ট যে সলিউশনটা বললেন। ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন জনি, আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। দর্শক সুরক্ষায় প্রতিদিনের এই পর্যায়ে সময় হয়ে গেল একটা বিরতির, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক বিরতির পর আবারও হাজির হয়ে গেলাম সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। কথা বলছি আমরা ব্যাক পেইন নিয়ে। এই সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন জনি। তিনি অর্থোপেডিক সার্জন, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক্স বিভাগ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি আবার আলোচনায় চলে যাচ্ছি। ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন জনি, আপনি বিরতির আগে বলছিলেন এই যে মেরুদণ্ডের পোশ্চার, পজিশন, এগুলো নিয়ে এটা যদি আরেকটু এক্সপ্লেইন করে বলেন সবার উদ্দেশ্যে, আসলে কোন পোশ্চারটা ঠিক হবে? দেখেন ডাক্তার সাহেব, আপনি খুব সুন্দর করে আমাকে উপস্থাপন করার সুযোগ দিচ্ছেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আসলে এখানে একটা ছবি আমরা দেখাতে চাচ্ছি যে গুড পোশ্চার। একজন মানুষ যে দাঁড়িয়ে আছে একদম সবচেয়ে ডান দিকের ছবিটাতে দেখা যাচ্ছে গুড পোশ্চার, এবং তার পরেরটায় দেখা যাচ্ছে ফরওয়ার্ড হেড। আমরা মাথাটাকে সামনে দিয়ে এভাবে হাঁটাচলা করতেছি, তার মানে এই যে আমাদের যে সামনে মাথাটা চলে যাচ্ছে এটা একটা ব্যাড পোশ্চার। তারপরে থোরাসিক কাইফোসিস, আমরা এভাবে হাতটাকে সামনের দিকে দিয়ে গুরুগম্ভীরভাবে হাঁটতে থাকি, এটাও একটা ব্যাড পোশ্চার। আবার কারো কারো পেলভিস, আমাদের যে পেলভিসটা আছে না, এই পেলভিসটা অনেক সময় দেখা যায় যে কারো পেছনের দিকে মানে মুভমেন্ট থাকে, এটাকে বলা হয় এন্টিরিয়র পেলভিক টিল্ট। পেলভিকটা যে এন্টিরিয়রে যেরকম টিল্ট হয়ে যায়, তখন সেক্ষেত্রে তার এই ধরনের পোশ্চার হবে। আবার এটা অনেক সময় সামনের দিকে চলে আসে। তো এইগুলো সব কিছু জিনিস, এই পেলভিস এবং স্পাইন, এইটা ওতপ্রোতভাবে জড়িত। সেটা আমাদের এই মুভমেন্টগুলো বা আমাদের এই যে আমরা একটা কোমরে ব্যথা হলেই আমরা এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, ব্যায়াম দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো হুট করে দিলেই হবে না। এগুলোর একটা মানে সায়েন্টিফিক একটা মেথড আছে। যেমন পেলভিক টিল্ট, এন্টেরিয়র পেলভিক টিল্ট, মানে তার পেলভিসটা এরকমভাবে সামনের দিকে কিন্তু বাঁকা। যার সামনের দিকে বাঁকা তার এই জিনিস, এই লাম্বার যে কার্ভেচারটা, এটা অনেকটা সামনের দিকে বেশি পরিমাণে এটা বাঁকা থাকবে। এবং যখন বেশি পরিমাণে বাঁকা থাকবে তার কিছু মাসলের এক্সারসাইজ লাগবে সামনের দিকে, কিছু মাসলের এক্সারসাইজ লাগবে পেছনের দিকে। আমরা ব্যাক পেনে দেখা যাচ্ছে গড়পড়তা এক্সারসাইজ দিয়ে দিলাম, তাহলে তার ব্যথাটা বেড়ে যাবে। আপনাকে আরেকটা জিনিস বলে দিই, আমরা কোমরে ব্যথা হলেই আমরা একটা কোমরের বেল্ট দিয়ে দিচ্ছি, লাম্বার কোরসেট। ওই লাম্বার কোরসেট যখন আমরা দেব, একটা জিনিস আমরা মাথায় রাখবো, আমরা কোমরে ব্যথা হলেই হুট করে লাম্বার কোরসেট ব্যবহার করব না। কারণ একটা লাম্বার কোরসেট যদি আমরা ব্যবহার করি, আমার আরাম লাগবে, আমি কমফোর্ট ফিল করব, কিন্তু সেটা নির্দিষ্ট টাইম আছে। যেমন আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বেশি আমরা কখনোই লাম্বার কোরসেট অ্যাডভাইস করব না। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডাক্তাররা বলে দেয় যে আপনি একটা কোমরে বেল্ট ব্যবহার করেন, বছরের পর বছর বেল্ট চলতেছে, এটা একটা এইড নিয়ে কিন্তু সে চলাফেরা করতেছে, সে মনে করতেছে এটাই আমাদের জন্য লাভজনক। আমি আসতাম ডাক্তার আলমগীর হোসেন, যে কোমরে বেল্ট পড়ছে, আবার অনেকে কিন্তু নেকেও কিছু বেল্ট পড়ছে। একটা জিনিস হচ্ছে, আমরা যখন লম্বা সময় এই বেল্টগুলো ব্যবহার করব, তখন আমাদের যে পেছনে যে মাসলগুলো আছে এবং সামনে মাসলগুলো আছে, এগুলো এই এইডের মাধ্যমে তার ওয়েটটাকে ট্রান্সমিট করতেছে। তখন এই মাসলগুলো আস্তে আস্তে অ্যাট্রোফি হয়ে যাবে এবং তারা উইক হয়ে যাবে। আমাদের প্রয়োজন হচ্ছে মাসলগুলোর পরিপূর্ণ কাজ এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা। যেমন আজকে সুরক্ষায় প্রতিদিন আলোচনাতে আমরা আছি, সুরক্ষা আজকে আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি, এই জন্য স্বাস্থ্য সুরক্ষা। এখানে যদি কোনো নিরাপত্তা কর্মী থাকতো, পুলিশ, তাহলে নিরাপত্তা সুরক্ষায় প্রতিদিন। যেমন অর্থনৈতিক লোক থাকলে অর্থনৈতিক সুরক্ষায় প্রতিদিন। তো আমরা যেমন আজকে স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি, এই জন্য স্বাস্থ্য সুরক্ষা আলোচনা। তো সেরকম আমাদের স্পাইনের সুরক্ষার জন্যও আমাদের প্রতিনিয়ত ভাবতে হবে আমরা কীভাবে চলাফেরা করবো, আমরা স্মার্ট হতে হবে। আমাদের চলাফেরা, যেমন আমরা একটা বসে কম্পিউটার ইউজ করতেছি, কম্পিউটারটাকে আমরা কী পজিশনে রাখবো যাতে আমার মাথাটা এভাবে ঝুঁকে না যায়, বডিটা এরকম ঝুঁকে না পড়ে। আমরা লেখালেখি করতেছি, আমরা যেন এভাবে বাঁকা হয়ে টেবিলের উপর শুয়ে না লিখি। আমরা ঘুমাবো, সেটাও আমাদের খেয়াল করতে হবে। আরেকটা কথা আপনাকে বলি, সময় যেহেতু অল্প, আমরা যখন বিছানায় ঘুমাই, আমরা অনেক রুগী এসে আমাকে বলে, স্যার আমি তো অনেক দিন থেকে প্রায় 5 বছর হার্ডবোর্ডের উপরে ঘুমাচ্ছি। এটা কিন্তু কোনোই প্রয়োজন নেই। একটা মানুষের হার্ডবোর্ডে ঘুমানো বা কার্ডবোর্ডে ঘুমানোর কিন্তু কোনোই প্রয়োজন নেই, এবং সেটা তার এই স্পাইনের কোনোই সুবিধা দেবে না। কিন্তু আমরা বলে দিই আপনি একদম শক্ত বিছানায় ঘুমান, কিন্তু শক্ত বিছানা স্পাইনের জন্য কোনোই প্রয়োজন নেই, এবং তার এটা স্পাইনের জন্য এবং শরীরের জন্য উপকারী না।
আমাদের বিছানাটা হতে হবে ফার্ম, বোঝা গেল? আরেকটা জিনিস আমি আপনাকে এই সুযোগে বলি, সেটা হচ্ছে আমরা যেন কখনো উপরে হয়ে না শুই, স্টোমাকের উপরে যেন আমরা না শুই, বেলির অ্যাবডোমেনের উপরে যেন আমরা না শুই। আমরা অলওয়েজ চিত হয়ে শোবো এবং একটা পজিশন রাইট আর লেফট ল্যাটার পজিশনে শোবো। এবং আমরা যে শোবো তখন যখন আমরা ল্যাটার পজিশনে শোবো তখন দুই পায়ের মাঝখানে অবশ্যই আমাদের একটা বালিশ রাখতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে আপনার মাধ্যমে বলতেছি। আর একটা দেখেন, এখানে একটা ছবি দিয়েছে। নেক্সট, মেরুদণ্ড বাঁকা। আমাদের দেশে না, বিশ্বব্যাপী প্রতি 1000 জনের ভিতরে 3 জন মানুষ মেয়ে, 95% হচ্ছে মেয়েদের হয়। এটা মেয়েদের মেরুদণ্ড বাঁকা হবে এবং এটা হবেই, মানে 1000 জনের 3 জন। যেমন ধরেন এখন আমাদের দেশে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে প্রায় 20 লক্ষ ছেলেমেয়েরা, তাদের 10 লক্ষ মেয়ে। 10 লক্ষ ভিতরে যদি আপনি দেখেন যে প্রতি 1000-এ যদি 3 জনও ধরি তাহলে 3000 জন হয়। তো প্রতি বছর 3000 মেয়ে কিন্তু আমাদের এরকম মেরুদণ্ড, নেক্সট ছবি শরীফ, এই মেরুদণ্ডটা বাঁকা হয়ে যাচ্ছে। এবং এই বাঁকাটাকে বলা হয় স্কোলিওসিস। এবং এই স্কোলিওসিসের কারণে আমাদের অনেক মেয়ে কিন্তু সেটা নোটিশ করে না, সেটা জানায় না। এই জন্যে আমি আপনার মাধ্যমে আমার দেশের সমস্ত লোকদেরকে জানাতে চাই যে তাদের মেয়ে, যেমন ধরেন 10 বছর থেকে একটা মেয়ে ক্লাস 5 যখনই পাশ করবে তখন থেকে একটা মেয়ের এই স্পাইনটাকে আমরা যেন খেয়াল করি। যেমন মেরুদণ্ড যখন বাঁকা হবে তখন দেখবেন যে দুই দিকের ঘাড় উঁচা নিচা হয়ে গেছে, একটা উঁচা একটা নিচা। আবার দেখা যাচ্ছে যে যখন সে একটু নিচু হবে, বাঁকা হবে, তখন একদিকের যেটাকে বলে রিব হাম, একদিকে থোড়া মানে বুকটা একটু উঁচা হবে। তো এইগুলো যদি খেয়াল করা হয়, কারণ এটা এমন একটা জিনিস যদি আমার তখন নোটিশ করেন তাহলে এটা আমরা যে আমাদের ব্রেসগুলো আছে এগুলো ব্যবহার করলে তাকে সম্পূর্ণভাবেই স্বাভাবিক স্পাইনে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু যখন আপনি দেখা যাচ্ছে সেটা আমাদের 18 বছর 20 বছর হয়ে যাচ্ছে, টোটাল ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন আমাদেরকে অপারেশন করা লাগে। এবং তারপরেও অনেক অপারেশনের অনেক ফ্যালাসি আছে, এগুলো ভোগ করতে হয় এবং এটা এক্সপেন্সিভ। তো আমি একটা যেমন ডেভেলপড কান্ট্রি যেগুলোতে ওর স্ক্রিনিং ব্যবস্থা আছে, মানে যেমন প্রাইমারি থেকে হাই স্কুলে যাচ্ছে তাকে একটা এক্স রে করা লাগছে, একটা সিম্পল একটা বুকের এক্স রে করলেই আমরা কিন্তু এটা ধরতে পারি। এই কথাটা কেন বলতেছি দেখেন, আমরা কিন্তু এখন উন্নতির দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা যেমন স্বাস্থ্যের দিকেও তো আমাদের গুরুত্ব দিতে হবে। সেই জন্য আপনার মাধ্যমে আমার দেশের সমস্ত গার্জেনকে বলতে চাই, যাদের মেয়েরা 10 বছর বয়সের মতো হয়ে গেছে এবং তার উপরে, তারা যেন অবশ্যই তাদের বাচ্চাদের মেরুদণ্ডটাকে খেয়াল করে। আরেকটা জিনিস দেখবেন যেসব মেয়েদের ব্রেস্ট ডেভেলপমেন্টের টাইমে তারা নিজেদেরকে হাইড করে, লুকিয়ে ফেলতে চায়, কিন্তু এটা তো একটা নর্মাল প্রসিডিওর, এটা তো লুকানোর কিছু নেই। সেই জিনিসটা তাদের কাউন্সিলিং করতে হবে, তখন করতে করতে এটা কাইফোসিস হয়ে যায়, বাঁকা হয়ে যায়। জি, আমি মেয়েদের বিষয়গুলো নিয়ে আরো প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। আমার একজন দর্শক অপেক্ষা করছেন, আমি প্রশ্নটি নিচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরুল আলম। জি, আমি হচ্ছে দিনাজপুর থেকে বলছি। তো আমার মিসেসের হচ্ছে ওই এমআরআই করে ব্যাক L4 এবং L5 এ ডিস্কে প্রবলেম পাওয়া গেছে। তো ডাক্তারের সাথে কথা বলছি, উনি বলছে যে ইনজেকশন করতে অথবা অপারেশন করতে। আসলে আমি এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছি না, কি করব এই বিষয়ে স্যার একটু পরামর্শ চাচ্ছি। জি, সুন্দর কথা আপনার প্রশ্ন। যদি একটু সংক্ষেপে বলতেছি, আমাদের মেরুদণ্ডের ডিস্ক প্রলাপসের অপারেশনের ইন্ডিকেশন হচ্ছে 4টা। আমি কখন এটা অপারেশন করব? একদম সিম্পল। যেমন ধরেন প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডিফিসিয়েন্সি, আমার পায়ের মানে ডিস্ক প্রলাপসের কারণে আমার পায়ের যে নিউরোলজি মানে অবশ সেন্সরি এবং মোটর যদি ধীরে ধীরে কমে যেতে থাকে তাহলে আমাকে অপারেশন করতে হবে। 2 নম্বর হচ্ছে ডমিনেন্ট লেগ পেন, যেমন আগে খুব কোমরে ব্যথা ছিল কিন্তু এখন কোমর ব্যথা কমে গেছে, পায়ের ব্যথা বেড়ে গেছে, এটা অপারেশন করতে হবে। 3 নম্বর হচ্ছে যে রেস্ট্রিক্টেড এসএলআর, পাটা যদি আমি তুলি যা 30 ডিগ্রি তুললেই দেখা যাচ্ছে আর তুলতে পারতেছি না, তখন আমার এটা অপারেশন করে ফেলতে হবে। আর হচ্ছে পজিটিভ রেডিওলজি, যদি আমরা দেখি এমআরআইয়ে যে তার যে রুটের উপরে যে পরিমাণ কম্প্রেশন, এটা আমাদের অপারেশন ছাড়া ভালো হবে না, তাহলে আমাদেরকে অপারেশন করতে হবে। এই 4টে কথা যদি আমরা মনে রাখি, তবে যদি নিউরোলজিক্যাল ডিফিসিয়েন্সিটা বাড়তে থাকে তাহলে যেন আমরা বসে না থাকি। কারণ আমাদের দেশের মানুষগুলো অনেকের কথা শোনে, ডাক্তারের চাইতে যেমন ওষুধের ফার্মেসির লোকের কথা বেশি শুনবে। বাড়ির ধরেন আমি আমার মাকে ওষুধ দিলাম, আমার মা কাজের মেয়ে বললো যে ওষুধ খেলে কিন্তু ওই পাড়ার একজন মহিলা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বন্ধ করে দিল।
মানে আমাদের মানে প্রত্যেকেই আমার পরিবার বলেন, আপনার পরিবার বলেন, সবাই এই কথাগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে। কারণ এখন আমাদের যে দিন আসতেছে সেটা হচ্ছে যে প্রত্যেকে স্মার্টলি আমাদের মুভমেন্ট করতে হবে, যে আমার ডিসিশনটা কে দেবে, ডাক্তারই দেবে। জি, তো আপনার যদি মনে হয় যে আমার এই 4টে কথার সাথে কোনোটা মিলে যায় এবং ডাক্তারের পরামর্শ অনুপাতেই আপনাকে চলা, আমার কাছে মনে হয় ভালো হবে। জি, সচেতনতাটাই আসলে জরুরি। আমাদের আরেকটি বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে আবার ফিরছি আপনার কাছে। দর্শক সুরক্ষায় প্রতিদিনে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। আমরা কথা বলছি আজ ব্যাক পেইন নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন জনি। তিনি একজন অর্থোপেডিক সার্জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। আমি আবার আলোচনায় ফিরে যাচ্ছি। ডাক্তার আলমগীর হোসেন জনি, আপনি বিরতির আগে মেয়েদের কিন্তু ডেভেলপমেন্টের সময় একটা কথা বলছিলেন যে তাদের পোস্টার চেঞ্জ হতে পারে, তাদের নিজেদের একটা যে লজ্জা সেই কারণেও হতে পারে। মেয়েদের কিন্তু ব্যাক পেইনের আসলে সারা জীবন ধরেই কমপ্লেইন থাকে বেশিরভাগ মেয়েরই। অনেকে দেখা যায় প্রেগন্যান্সিতে খুব কমপ্লেইন করে, আবার অনেকে ডেলিভারির পরে। আসলে মেয়েরা এত ভুগছে কেন? না, মেয়েরা আসলে, মেয়েদের শরীরটা একটা ডাইনামিক স্ট্রাকচার। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তাদের যে লাইফস্টাইল সেটাকে আমাদের একটু মডিফিকেশন করতে হবে। আমাদের দেশের মেয়েরা সম্পূর্ণ ঘরে মানুষ হয়ে যায় একটা বয়সের পরে। তারা বাইরে, তাদের যেমন বাইরে এক্সারসাইজ করা, খেলাধুলা করা, জিম করা এবং নিয়মিত রোদ্রে গায়ে রোদ লাগানো। আমাদের দেশের মানুষের ধারণা যে সকালের রোদ মনে হয় খুব উপকারী, কিন্তু আমরা কখনোই খেয়াল করি না যে সেটা হচ্ছে ছোটোবেলায় বাচ্চাদের যাদের জন্ডিস হয় তাদের ক্ষেত্রে বলি আমরা সকালে রোদটা দেওয়ার জন্যে, কিন্তু যে সানলাইটের যে ওয়েভলেন্থটা লাগবে সেটা আমাদের দুপুরবেলার জন্য 12টা থেকে 1টার ভিতর রোদটা আমাদের শরীরের জন্য। এবং আমাদের প্রত্যেকটা মানুষের রোদ্রে বসা উচিত। রোদ্রে না বসার কারণে আমাদের দেশে এই ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়েদের। আচ্ছা, এখন মেয়েদের বেলায় আসি, যেমন রিপিটেড প্রেগনেন্সি বা মাল্টিপল প্রেগনেন্সি বা প্রেগনেন্সির সময় হয় কি, আমাদের যে প্লাম লাইন থাকে, এই যে মেরুদণ্ডের যে আমাদের যেটা লাইন, হ্যাঁ, আর একটা থাকে হচ্ছে গ্র্যাভিটেশনাল লাইন, এটা দুটো প্যারালাল। তো যখনই আমরা প্রেগনেন্সি হয় তখন আমাদের এক্সট্রা লোড আমাদের পেটের সামনে এসে পড়ে, যেমন ওবেস এবং প্রেগনেন্সি দুটা কিন্তু সেম। তখন আমাদের পেছনের মাসলগুলোকে অতিরিক্ত কাজ করতে হয়, ব্যাক মাসল। এবং ইন দ্য লাস্ট স্টেজ অফ প্রেগনেন্সিতে আমাদের লিগামেন্টসগুলো খুব রিল্যাক্স হয়ে যায়। আপনি গাইনির লোক, আপনি জানবেন যে এই লিগামেন্টস রিল্যাক্স হওয়ার কারণে তার এই ডিস্ক ডিজেনারেশন চেঞ্জ হয়ে যায়। আর্লি যেমন ওয়েটের কারণে ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে, সাথে সাথে নিউক্লিয়াস পালপোসাসটা যেটা ডিস্কের মাঝখানে থাকে সেটা অ্যানুলার টিয়ার হচ্ছে অতিরিক্ত লোডের কারণে, সাথে সাথে ডিজেনারেটিভ চেঞ্জও বাড়তেছে। এই নিউক্লিয়াস পালপোসাসটা বের হয়ে আসে বাইরের দিকে। এমন নয় যে এটা হার্নিয়েটেড হয়ে গেছে, কিন্তু এই ডিস্কটা যখন তার পজিশন থেকে পেছনের দিকে আসবে, বিট পেছনের দিকে আসবে, তখন সেখানে এক ধরনের নার্ভের সাপ্লাই থাকে যেটাকে আমরা বলি সাইনোভার্টিব্রাল নার্ভ। হ্যাঁ, এই এতটা মানুষ বুঝবে না। তো ওই নার্ভের ইরিটেশনের কারণে তখন ব্যাক মাসলগুলো তার স্টিফ হয়ে যায় এবং এই যে ব্যথাটা শুরু হয়, এই ব্যথাটা তার চলতেই থাকে। পরবর্তীতে যখন প্রেগনেন্সিটা আমার মানে টার্মিনেটেড হয়ে যাচ্ছে বা মানে ডেলিভারি হয়ে যাচ্ছে, তারপরে তাকে সে যেন এই তার যেমন একটা ওয়েট লিফটিং কীভাবে করবে বা একটা কাজ কেমনে করবে, তারপরে সে চেয়ারে বসবে কেমনে, কাজ করবে কেমনে, অফিসে যাবে কেমনে, এগুলোকে তাকে আমাদের কিছুটা শিক্ষা দিতে হবে প্রত্যেকটা মেয়েদের। এটা একটা প্রতিটা গাইনোকোলজিস্টেরও তাকে বলে দিতে হবে যে আপনি এইভাবে কাজগুলো করবেন না। এটা একটা জিনিস। এই জিনিসগুলো আমাদের মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা, যেমন একটা চরম প্রেগনেন্সির ভিতরে তার হরমোনাল শরীরে ত্রাস হচ্ছে, উল্টা একটা অনেক পরিবর্তনের ভিতর দিয়ে সে বের হয়ে আসতেছে, তাকে সাইকোলজিক্যালি সাপোর্ট দিতে হবে। কারণ লো ব্যাক পেনে মানে অ্যাংজাইটি নিউরোসিস একটা কারণ হচ্ছে লো ব্যাক পেন। তো এই কথাটা আমি বলার কারণ হচ্ছে সে একটা জীবন থেকে আরেক জীবনে চলে আসছে, তার এখন ঘুম হচ্ছে না, সে একটা লাইফস্টাইলটা সম্পূর্ণ ভিন্ন, সে কোনো কিছু মানে না, বাচ্চার জন্য সে সব কিছুই করে ফেলতে চায়। হ্যাঁ, সে ভারী ওজন তুলে ফেলতে চায়, সে পানির বালতি তুলে ফেলতে চায়। তো তাকে এগুলো সম্পর্কে একটু আইডিয়া দিতে হবে। জি, সেক্ষেত্রে আপনি প্রথম থেকেই বলছেন ডিস্ক প্রোল্যাপস, আরও অনেকগুলো কারণ বলছেন। আসলে কিভাবে লাইফস্টাইলটা মেনটেন করলে আমরা এই ব্যাক পেইন থেকে রেহাই পেতে পারবো? আসলে আচ্ছা, লাইফস্টাইলটা হচ্ছে প্রথম জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনটা যেন সেডেন্টারি লাইফস্টাইল না হয়। মানে আমরা খালি বসেই আমার জীবনটাকে পার করতে চাই এবং সুখে শান্তিতে আমরা বসে ঘুমিয়ে কাটাতে চাই। এখান থেকে আমাদের প্রত্যেকটা মানুষকে বের হয়ে আমরা কিছু ব্যায়াম, এক্সারসাইজ ভিতরে আমাদের যেতে হবে। আমরা কিছু হাঁটবো নিয়মিত, আমরা কিছু দৌড়াবো, আমরা কিছু লাইট এক্সারসাইজগুলো করব,
ব্যাক মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলো কিছু আছে, সেগুলো আমরা শিখিয়ে দিই, সেগুলো আমরা করব। যাদের পেলভিক টিল থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে বলে দিই যে আপনারা এই ব্যায়ামগুলো করবেন, সেগুলো তারা করবে। এবং পোস্চারাল ম্যানেজমেন্ট, যেমন আমরা যেমন একটা জায়গায়, যেমন আজকে আপনার সামনে বসে আছি, এই যে আমরা একটা জায়গায় বসে আছি, কিন্তু এটা একটা চেয়ার, যে চেয়ারের আমরা কখনোই সম্পূর্ণ চেয়ারটা এভাবে বসবো না। এভাবে যখনই বসবো পিছনে দিয়ে, তখন আমি এরকম হয়ে যাব। কিন্তু আমি যদি এন্টিরিয়র 2/3 বসি, মানে সামনের 3 ভাগের 2 ভাগে বসি, তখন কিন্তু আমি সোজা। এরকমভাবে আমাদের বসা। আচ্ছা, আমরা যখন কম্পিউটার ইউজ করব বা কাজ করব, তখন যেন আমাদের মাথাটা সোজা থাকে, আমাদের পোস্টার মেনটেন, আমরা এরকম ভেঙে বসে না থাকি, একদম সোজা হয়ে বসবো। আমরা যখন হাঁটবো, আমরা লর্ডোটিক কার্ভেচারে হাঁটবো, মস্তানের মতো বুক ফুলে হাঁটবো, তাদের কিন্তু ব্যাক পেন হবে না। আবার দেখা যাচ্ছে আমরা এভাবে বাঁকা হয়ে হাঁটতেছি। আমরা যখন কোনো একটা জিনিসকে লিফট করব, তখন আমরা বসে গিয়ে সেই জিনিসটা নিয়ে তারপর উঠবো। এই যে বিভিন্নভাবে আমাদের চলাফেরা। আরেকটা জিনিস, যেমন আমরা বলি, কিছু কিছু মানুষ গাড়ির ভিতর ঘুমিয়ে পড়ে। যখন তার গাড়ির ভিতর ঘুমিয়ে পড়ে, তারা কিন্তু অবশ্যই, যাদের ঘুমানোর অভ্যাস আছে, যারা লং জার্নি করে, তারা যেন সার্ভাইকেল কলার বা ট্রাভেলিং কলার পাওয়া যায়, এগুলো যেন আমরা ব্যবহার করি। কারণ আমরা যখন ঘুমিয়ে পড়ি, আমাদের মাথার কোনো ব্যালেন্স থাকে না, একবার এদিকে যায় একবার এদিকে যায়, এটা নড়তে থাকে। এটা যে কী পরিমাণে হার্মফুল, এটা চিন্তা করা যাবে না। এই সুযোগে আপনাকে আরেকটা কথা বলে দিই, আমাদের দেশে মেয়েরা ওড়না ব্যবহার করি আমরা যেন রিক্সা এবং অটোতে চড়ার সময় আমাদের এই ওড়নাটাকে যেন আমরা, সিম্পল একটা জিনিস, ওড়নাতে প্যাচ খেয়ে আমাদের ম্যাক্সিমাম জি, আসলে বোঝা গেল কি কি সমস্যা এবং কি কি নিয়ম মানলে আমরা এটা থেকে রেহাই পেতে পারবো। আজকে অনেক কিছু জানলাম আপনার থেকে ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন জনি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এখানে এসে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে এই চ্যানেল 24 এর সমস্ত দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা সুস্থ থাকুন। সুরক্ষা প্রতিদিন নয়, সুরক্ষা সবসময়, প্রতি মিনিট প্রতি সেকেন্ডের ভিতরে আপনারা নিজেদের সুরক্ষার জন্য সচেষ্ট হবেন, এটা আমার প্রত্যাশা। জি, অবশ্যই। দর্শক, সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বললাম, ব্যাক পেইন, আশা করি আমাদের বিশেষজ্ঞের পরামর্শগুলো আপনারা মেনে চলবেন। সবার সুরক্ষা এবং সুস্থতা কামনায় আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।